বঙ্গভবন এই দেশের সবচেয়ে সুরক্ষিত ঠিকানাগুলোর একটা। এখানে বসেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রের সব মানুষের ওপরে, প্রোটোকলে সবার আগে। কিন্তু প্রশ্নটা ঠিক এখানেই শুরু হয়। প্রধানমন্ত্রী যদি এক কথা বলেন আর রাষ্ট্রপতি ভাবেন অন্য কথা, শেষ সিদ্ধান্ত তাহলে কার হাতে? আর রাষ্ট্রপতির ক্ষমতা যদি এতটাই সীমিত হয়, তাহলে কে রাষ্ট্রপতি হবেন তা নিয়ে রাজনৈতিক দলগুলো এত মাথা ঘামায় কেন? আজকের পর্বে আমরা খুঁজে বের করব বাংলাদেশের রাষ্ট্রপতি আসলে কতটা ক্ষমতাবান, সংবিধান তাকে কি দিয়েছে, বাস্তবে তিনি কতটা পান, আর ইতিহাসের কোন কোন মুহূর্তে এই পদটাই হয়ে উঠেছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ার। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান আর প্রধানমন্ত্রী সরকারের প্রধান। 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশের সংসদীয় সরকার ব্যবস্থা আবার ফিরে আসে, আর তখন থেকেই দেশ চালানোর আসল ক্ষমতা চলে যায় প্রধানমন্ত্রী আর মন্ত্রিসভার হাতে। তার মানে কি রাষ্ট্রপতি শুধুই একটা প্রোটোকলের নাম? উত্তরটা অতটা সহজ না। সংবিধান রাষ্ট্রপতিকে অনেক কাজের দায়িত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ, সংসদ ডাকা বা ভেঙে দেওয়া, বিলে সম্মতি, রাষ্ট্রদূত নিয়োগ, জরুরি অবস্থা জারি, ক্ষমা প্রদর্শন। মানে কাগজে কলমে দেখলে মনে হবে রাষ্ট্রপতির হাতেই তো সব ক্ষমতা, কিন্তু এখানে বদলে যায় পুরো হিসাবটা। সংবিধানের 48 অনুচ্ছেদের 3 দফা বলছে, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি তার প্রায় সব সাংবিধানিক দায়িত্বই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি যদি অধিকাংশ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর পরামর্শে নেন, তাহলে তাকে কি সত্যি দেশের ক্ষমতাবান ব্যক্তি বলা যায়? অর্থাৎ ক্ষমতাটা রাষ্ট্রপতির নামে থাকে, সিদ্ধান্তটা নেয় সরকার। দুটি ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক বিবেচনার সুযোগ আছে: প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগে। এর সবই করেন বাংলাদেশের রাষ্ট্রপতি। আর ঠিক এখানেই প্রশ্ন আসে, কিভাবে রাষ্ট্রপতি বাছাই করা হয়? এখানে একটি বিষয় বোঝা দরকার যে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। সংসদ সদস্যরাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। তার মানে সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের প্রভাবই রাষ্ট্রপতি নির্বাচনে সবচেয়ে বেশি থাকে। তাহলে কি বলা যায় রাষ্ট্রপতি আসলে ক্ষমতাসীন দলেরই একজন মানুষ? এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে ইতিহাসের দিকে একবার তাকানো দরকার, কারণ ইতিহাস বলছে রাজনৈতিক দলের সমর্থনে বসা রাষ্ট্রপতিও কখনো কখনো নিজের মতো করে দাঁড়িয়েছেন। আপনার কি মনে হয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থনে নির্বাচিত একজন রাষ্ট্রপতি কি সত্যিই নিরপেক্ষ থাকতে পারেন? 1996 সালের মে মাসে তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নাসিম বিদ্রোহের চেষ্টা করলে দৃঢ় পদক্ষেপ নেন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। তাকে বরখাস্ত করে নতুন সেনাপ্রধান নিয়োগের মাধ্যমে তিনি সেনা অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করেন। 20 মে রাষ্ট্রপতি জেনারেল নাসিমকে বাধ্যতামূলক অবসরে পাঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে 21 মে তাকে আটক করা হয়। যে রাষ্ট্রপতিকে স্বাভাবিক সময়ে সীমিত ক্ষমতার বলে মনে হয়, সেই রাষ্ট্রপতি তখন সাংবিধানিক সংকটের কেন্দ্রে চলে এসেছিলেন। প্রশ্নটা তাই থেকেই যায়, ক্ষমতা কি সবসময় একরকম থাকে, নাকি সংকটে গিয়ে বদলে যায়? 1990 সালে এরশাদ সরকারের পতনের পর কে অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন তা নিয়ে বড় দলগুলোর মধ্যে মতৈক্য হচ্ছিল না। শেষ পর্যন্ত তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নাম এলে আওয়ামী লীগ আর বিএনপি দুই দলই একমত হয়। পরে 1996 সালেও তাকে আবার রাষ্ট্রপতি করা হয়। এমন একজন মানুষ যাকে রাজনৈতিক প্রতিপক্ষরাও নিরপেক্ষ মনে করত। এখানে তৈরি হয় একটা তুলনা। রাজনৈতিক সমঝোতায় বসা একজন রাষ্ট্রপতি যদি নিজের অবস্থানে স্বাধীনভাবে দাঁড়াতে পারেন, তাহলে প্রশ্নটা রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে নয়, বরং তার ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা নিয়ে।
2006 সালের 29 অক্টোবর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব নিয়ে নেন। রাজনৈতিক অচলাবস্থা তখন এতটাই তীব্র ছিল যে বিকল্প কোনো নাম নিয়ে ঐকমত্য হচ্ছিল না। কিন্তু এই সিদ্ধান্তই নতুন সংকট ডেকে আনে। 2007 সালের 11 জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি হয়, আর রাষ্ট্রপতি নিজেই প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেন। 2023 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হন, অর্থাৎ সংসদে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগের সমর্থনেই তিনি রাষ্ট্রপতি পদে আসেন। কিন্তু 2024 সালের 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হলো, তখন স্পষ্ট হয়ে গেল ক্ষমতাসীন দলের সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া আর সেই সরকারের রাজনৈতিক ভাগ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা এক বিষয় নয়, বরং সরকার পতনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভূমিকা নিয়েই তৈরি হয়েছে নানা বিতর্ক ও সমালোচনা। অর্থাৎ কোনো রাষ্ট্রপতি ক্ষমতাসীন দলের সমর্থনে নির্বাচিত হলেই তিনি সেই দলের রাজনৈতিক ইচ্ছার বাস্তবায়নকারী হয়ে যাবেন। বিষয়টা এত সহজ নয়। 4টি ঘটনা, 4টি ভিন্ন রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু সবগুলো মিলিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে। স্বাভাবিক সময়ে রাষ্ট্রপতির কাজ মূলত সরকারের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া, কিন্তু রাজনৈতিক সংকট, সেনাবাহিনীর সঙ্গে সংঘাত কিংবা ক্ষমতার শূন্যতা তৈরি হলে ঠিক তখনই বঙ্গভবনের ভেতরে বসে থাকা মানুষটার সিদ্ধান্ত পুরো রাষ্ট্রের দিক ঠিক করে দিতে পারে। তাহলে আসল প্রশ্নটা কি রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, নাকি প্রশ্নটা হওয়া উচিত কোন মুহূর্তে সেই ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে আর তখন তার পাশে কার রাজনৈতিক শক্তি দাঁড়ায়? কারণ যে রাষ্ট্রপতিকে সংসদের সংখ্যাগরিষ্ঠতা বেছে নেয়, সংকটের মুহূর্তে তিনি কতটা স্বাধীনভাবে দাঁড়াতে পারবেন, নাকি সেই সংখ্যাগরিষ্ঠতার ছায়াতেই থেকে যাবেন, এই প্রশ্নের উত্তর প্রতিটা প্রজন্মই নতুন করে পরীক্ষা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি হয়তো প্রতিদিন দেশ চালান না, কিন্তু রাষ্ট্র যখন স্বাভাবিক পথে চলে না, তখন বঙ্গভবনের দরজার ওপারে বসে থাকা মানুষটার ভূমিকা হঠাৎ করেই বদলে যেতে পারে। তাই আসল প্রশ্নটা হয়তো রাষ্ট্রপতি কতটা ক্ষমতাবান সেটা নয়, বরং প্রশ্ন হলো সংকটের মুহূর্তে সেই ক্ষমতা তিনি কিভাবে ব্যবহার করেন। আপনার কি মনে হয় রাষ্ট্রপতি কি রাষ্ট্রের নিরপেক্ষ অভিভাবক, নাকি ক্ষমতাসীন রাজনৈতিক ব্যবস্থারই অংশ? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে। দেখা হবে পরের পর্বে।